দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, এটি আমাদের দ্বিঘাত সমীকরণের 3 নম্বর ক্লাস। আশা করি তোমরা প্রথম দুটি ক্লাস মন দিয়ে দেখেছ এবং এই দুটি ক্লাসে আমরা শিখেছি কিভাবে দ্বিঘাত সমীকরণ গঠন করা যায় এবং দ্বিঘাত সমীকরণের বীজ বা রুট বলতে আমরা কি বুঝি। আমরা এই ক্লাসে করব, এখানে লিখিয়ে লিখেছি, দেখো বসে দেখি 1.3 এই যে অনুশীলনটি, এবং এখানে শুধুমাত্র কি আছে না, এই অনুশীলনীতে আমরা পাবো যে কিভাবে দ্বিঘাত সমীকরণ সমাধান করা যায়। তো দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা আরো পরবর্তী ক্লাসে ধীরে ধীরে করে শিখব। দ্বিঘাত সমীকরণের মোট 5টি তোমাদের কোষে দেখি আছে, 5টি ক্লাসে আমরা 5টি কোষে দেখি পড়ব পরপর। তো এই ক্লাসে আমরা শিখব যে দ্বিঘাত সমীকরণকে কিভাবে রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করা যায়। তো আমরা দেখো রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করার বিভিন্ন পথ শিখেছি ইতিমধ্যেই, আগের 9-এ পড়েছি। তো আমরা তাই জন্য সরাসরি কোষে দেখি 1.3 অঙ্কতে চলে যাব। যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো, তোমরা দেখতে থাকো। আমি আমার কথা মতো পরপর ক্লাস তোমাদেরকে আমি দিয়ে যাব। আর তোমাদের যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, কিছু বোঝার অসুবিধা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। দেখো আমরা চলে আসছি কোষে দেখি 1.3 প্রথম অঙ্কতে। এখানে দেখো বলা আছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসেব করে লিখি। প্রথমেই আমরা একটি সংখ্যা ধরব, কি একটি সংখ্যা সমান x, তাহলে অপরটি হলো 3 + x। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কি একটা x একটা 3 + x হওয়া মানে কি হবে, দুটি সংখ্যার অন্তর 3 হয়ে যাবে। এবার শর্তে বলা আছে কি, শর্তে বা শর্তানুসারে দুটোর বর্গ এবং তাদের যে সমষ্টি, দুটোর বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে দেখো এটাকে যদি আমরা ভেঙে নিই, একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হবে। x² + 9 + 6x + x² = 117। 2x² + 6x - 108 = 0। এখান থেকে আমরা পাবো x² + 3x - 54। এবার দেখো এখানে মধ্যপদ সহগ বিশ্লেষণ করতেই পারবে। 54, 54, 9 × 6 = 54, 9 - 6, x² - 9x + 9x - 6x - 54 = 0। এখান থেকে দেখো আমরা উপরে চলে এলাম, x × x + 9 - 6 × x + 9 = 0। এখান থেকে আমরা কি পাবো, x + 9 × x - 6 = 0। এখানে দেখো যেহেতু দুটি সংখ্যার গুণফল 0, অতএব আমরা কি করতে পারি, দুটি সংখ্যাকে আলাদা আলাদা করে শূন্য করতে পারি। x + 9 = 0 অথবা x - 6 = 0। তো এখানে দেখো x = -9 আর এটা হচ্ছে x = 6। তো আমাদের দেখো প্রথমেই বলা আছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। তো দুটোই তো অখণ্ড বটে, কিন্তু এটা ধনাত্মক নয়, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। আমরা এখানে লিখব যে যেহেতু সংখ্যাগুলি ধনাত্মক, অতএব x = -9 গ্রহণযোগ্য হবে না। অতএব আমরা কি পেয়ে গেলাম, x = 6। x = 6 যখনই পেয়ে গেলাম, আরেকটি সংখ্যা কি হবে, আরেকটি সংখ্যা হয়ে যাবে 3 + 6 = 9। এবার দেখো আমরা
যদি একটু ভেরিফাই করে দেখে নিই যে অঙ্কটা ঠিক করলাম কি ভুল করে ফেললাম, সেটার জন্য 6 স্কোয়ার আর 9 স্কোয়ার এই দুটো যোগ করো, 6 36 আর 9 81, 36 আর 81 দেখো 117 ফিরে আসছে। তার মানে আমরা অঙ্ক কারেক্ট করেছি। আচ্ছা, এবার আমরা চলে আসবো দুইতে বলা আছে দেখো একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। আমরা দুইয়ের অঙ্কতে এসছি, ত্রিভুজ ভূমিটা এটা ভূমি, এটা হচ্ছে উচ্চতা। ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে আমরা উচ্চতাটা ধরে নেব x, ভূমি কত হবে 2x প্লাস 18। ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে উচ্চতা নির্ণয় করি। এবার দেখো আমরা তো ক্ষেত্রফলের সূত্র জানি, এরিয়া বা ক্ষেত্রফল, এরিয়া হাফ ভূমি কত 2x প্লাস 18 ইন্টু উচ্চতা x। শর্তানুসারে কি হবে, এটা হচ্ছে স্কোয়ার ইউনিট। এবার দেখো আমরা শর্তানুসারে বা ফ্রম দ্য গিভেন কন্ডিশন বা শর্তানুসারে পাই বা শর্তানুসারে যা হোক লিখতে পারা যেতে পারে। হাফ ইন্টু 2x প্লাস 18 ইন্টু এক্স ইকুয়াল টু দেওয়া আছে কত 360। আমরা যদি একটু কমন নিয়ে কাটাকুটি করি, দেখো এখান থেকে 2 কমন যাবে, তাহলে x প্লাস 9 ইন্টু এক্স ইকুয়াল টু 360, এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু 0। এবার দেখো 360 কে আমাদেরকে কি করতে হবে, উৎপাদক করে সেখান থেকে মধ্যপদ সহগ বিশ্লেষণ করে 9 করতে হবে। 360 একে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে, 3 এখান থেকে পাবো 220, 210, 25। এবার দেখো এই 5 আর 3 মানে 15 আর 3 2 6, 6 2 12, 12 2 24, 24 দেখো মাইনাস করলে 9 আসছে। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0। সমাধান করলে পাবো x ইন্টু এক্স প্লাস 24 মাইনাস 15 ইন্টু এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। এখান থেকে পেয়ে যাবে x প্লাস 24 ইন্টু এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। এবার দেখো x এর আমরা দুটো মান পাবো, দুটো সংখ্যার গুণফল শূন্য আছে একই কথা। তাহলে এখান থেকে আমরা x এর দুটো মান x 24 পাবো মাইনাস 24 আর x এর ভ্যালু পাবো 15। তো যখনই আমরা দেখতে পেলাম যে x এর ভ্যালু মাইনাস 24, তো সেটা তো কখনোই একটা ত্রিভুজের উচ্চতা হতে পারে না। তার মানে কি হবে, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কি বলবো, অতএব x ইকুয়াল টু 15। তো x ইকুয়াল টু যদি 15 হয় তার মানে এটাই উচ্চতা। আমাদেরকে দেখো কি চেয়েছে, আমাদের কাছে চেয়েছে যে ত্রিভুজের উচ্চতা কত। তাহলে আমরা ত্রিভুজের উচ্চতা পেয়ে গেলাম 15 মিটার। আমরা চলে আসছি 3 অঙ্কতে। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। তো তাহলে আমরা প্রথমেই ধনাত্মক অখণ্ড সংখ্যা, x ধরে নিলাম আমরা। এবার এই ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ 5x, তার বর্গের দ্বিগুণ, বর্গ তার দ্বিগুণ অপেক্ষা 3 কম। শর্তানুসারে
সমান, বোঝা গেল? এখান থেকে দেখো আমরা পাবো 2x² মাইনাস 5x মাইনাস 3 0। আমরা 5xটাকে ডান দিকে নিয়ে গেছি। এবার আমরা চেষ্টা করব মধ্যপদ সহগ বিশ্লেষণ, খুব সহজেই করা যাবে। 3 আর 2 3 2 6, তাহলে এখানে আমরা 5কে দুভাবে 6 করা যেতে পারে, 6 থেকে 5 দুভাবে করা যেতে পারে, 6 1 6 আর 3 2 6। আচ্ছা দেখা যাক কোনটা কাজে লাগে। এখানে 2x² মাইনাস, আমরা যদি করি 6x প্লাস x মাইনাস 3 0, তারপর 6x মাইনাস 6x প্লাস x, তাহলে এখান থেকে আমরা যদি 2x কমন নিই কি পড়ে থাকবে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলে থাকছে x মাইনাস 3 0। এখান থেকে আমরা পেয়ে গেলাম x মাইনাস 3 টু 2x প্লাস 1 0, অর্থাৎ x 3 আর দ্বিতীয় যে রাশিটা থাকছে এখান থেকে x মাইনাস হাফ। এখানে দেখো দুটো কথা মিলছে না, একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে অখণ্ড। তো ধনাত্মক অখণ্ড এই দুটোই কিন্তু এর জন্য সত্যি নয়, তার মানে x মাইনাস হাফ আমরা গ্রহণ করতে পারবো না বা নিতে পারবো না। তাহলে আমরা কি নেব x 3। তো দেখো x 3 যখনই আমরা পেয়ে গেলাম তখন কি হবে, সংখ্যাটাও পেয়ে গেলাম। তার মানে ধনাত্মক অখণ্ড সংখ্যাটা আমাদের হয়ে গেল 3। 6 নম্বর অঙ্কতে, 6 নম্বর অঙ্কতে দেখো রয়েছে 2 অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসেব করে লিখি, মানে একক স্থানের যে ডিজিট, ইউনিট ডিজিট বলি আমরা, সেটাকে হিসেব করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ইউনিট ডিজিট বা একক স্থানের যে অঙ্ক যেটা বার করতে বলেছে, একক স্থানের অঙ্ক, একক স্থানীয় অঙ্ক সমান x। তো একক স্থানীয় অঙ্ক যদি x হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক কি হবে? প্রথম লাইনে দেখো বলেছে যে দশক ঘরের অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে দশক স্থানীয় অঙ্ক x মাইনাস 3। তাহলে দেখো আমরা দশক স্থানীয় অঙ্ক পেয়ে গেছি, একক স্থানীয় অঙ্ক পেয়ে গেছি, সংখ্যাটাও লিখতে পারবো। আমরা জানি সংখ্যা লেখা হয় এভাবে, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ প্লাস একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ, এটি হচ্ছে সংখ্যা। তাহলে সংখ্যাটি আমরা পেয়ে গেলাম কত? সংখ্যাটি হলো সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 10 into x minus 3 plus 1 into x। এবার দেখো সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, অঙ্ক দুটির গুণফল মানে কি x into x minus 3, এটা হচ্ছে গুণফল, বিয়োগ করলে 15 হয়। শর্তানুসারে আমরা কি পাবো? শর্তানুসারে পেয়ে গেলাম 10 into x minus 3 plus x, এটা হচ্ছে সংখ্যাটা, আর এটা সংখ্যা দুটোর গুণফল। সংখ্যা থেকে সংখ্যা দুটোর গুণফল বিয়োগ করে নিয়েছি, বিয়োগফল হচ্ছে 15, এটা আমাদের শর্তে বলা আছে। তাহলে এবার আমরা একটু এখান থেকে দ্বিঘাত সমীকরণ তৈরি করব। 10x minus 30 plus x minus x square plus 3x equal to 15। অর্থাৎ আমরা যদি সমস্ত পদগুলোকে ডান দিকে নিয়ে চলে যাই তাহলে আমরা কি পাবো? x square minus 14x, 10 11 12 13 14, 13 আর 30 and 15 45 equal to 0। এটাকে দেখো আমরা ভেঙে লিখেছি, ভেঙে লিখলে আমরা পেয়ে গেছি কত? x square minus 9x minus 5x plus 45 equal to 0। ব্যাস এখান থেকে তুমি
কমন নিয়ে নাও, এক্স ইন্টু এক্স মাইনাস নাইন মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। এক্স এর মান তুমি পেতে পারো কত? 5, এক্স এর মান পেতে পারো 9। তো এবার লক্ষ্য করো, এখানে তোমাকে কি বলেছে যে সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসেব করে লিখি। তার মানে তুমি একক স্থানীয় অঙ্কটা ধরেছো এক্স, আর দশক স্থানীয় অঙ্কটা তোমার কি হচ্ছে না, দশক স্থানীয় অঙ্কটা তোমার হয়ে যাচ্ছে কি এক্স মাইনাস 3। তাহলে একক স্থানীয় অঙ্ক 5। আমরা যদি প্রথম উত্তরটার কথা ভাবি, দুটোই হতে পারে। প্রথম উত্তরের কথা ভাবলে কি হবে, একক স্থানীয় অঙ্ক 5, দশক স্থানীয় অঙ্ক হয়ে যাবে কত? 2। তাহলে সংখ্যাটা হয়ে যাবে দেখো 25। আচ্ছা, 25 থেকে দুটো অঙ্কের গুণফলকে যদি বিয়োগ করি, 5 ইন্টু 10 মানে 15, কারেক্ট। তার মানে দেখো আমরা কিন্তু x ইকুয়াল টু 5 গ্রহণযোগ্য। এবার দেখো আমরা যদি x ইকুয়াল টু 9 এটাকে নিই, তখন একক স্থানীয় অঙ্কটা হয়ে গেল 9, আর দশক স্থানীয় অঙ্কটা হয়ে গেল কত? 6। তাহলে সংখ্যাটা হলো কত? 69। আচ্ছা, এবার এদের গুণফল, অঙ্ক দুটোর গুণফল 9 আর 6 এর গুণফল হচ্ছে 54। তাহলে দেখো এদের যদি আমরা বিয়োগ করি কত হবে? এদের বিয়োগ করলেও কিন্তু দেখো এটা 5, এটা 1, 15। তার মানে এখানে x ইকুয়াল টু 5 এবং x ইকুয়াল টু 9 দুটোই গ্রহণযোগ্য উত্তর। তার মানে আমাদের একক স্থানীয় অঙ্ক কি হয়ে যাবে? একক স্থানীয় অঙ্ক হতে পারে 5, আবার হতে পারে 9। বুঝে গেল? এরপর আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 7। আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপরটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ করবে হিসেব করি। তাহলে দেখো আমাদের দুটো নল যদি একসাথে খোলা থাকে, বলা আছে কি 11.1 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। এবার আরো বলা আছে যে একটি নল অপরটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে আমরা ধরে নিচ্ছি একটি নল পূর্ণ করছে x মিনিটে, আর তাহলে অপর নলটি পূর্ণ করছে x প্লাস 5 মিনিটে, 5 মিনিট। কি বার করতে হবে? প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে সম্পূর্ণ কত সময়ে পূর্ণ করবে হিসেব করে লিখি। তো এখানে লক্ষ্য করো যে প্রথম নলটি, যেহেতু এটা প্রথম নল কি বলা আছে যে x মিনিটে পূর্ণ করছে। তাহলে প্রথম নল যদি x মিনিটে পূর্ণ করে তাহলে 1 মিনিটে কতটা পূর্ণ হবে? 1 মিনিটে পূর্ণ হবে কত? 1/x অংশ। দ্বিতীয় নল পূর্ণ করছে x প্লাস 5 মিনিটে, তাহলে দ্বিতীয় নলটা 1 মিনিটে পূর্ণ করবে 1/x প্লাস 5 অংশ। দুটো নল যখন একসাথে খোলা ছিল পূর্ণ হয়েছিল কত? 11/1/9। তার মানে দেখো আমরা পূর্ণটাকে যদি একটু ভেঙে লিখি 100/9 মিনিট। তো এবার প্রথম নল 100/9 মিনিট চলেছে, দ্বিতীয় নলও 100/9 মিনিট চলে কি করেছে? দুটো মিলে পূর্ণ করেছে। তাহলে শর্তানুসারে দেখো আমরা কি পেয়ে যাব? 100/9 ইন্টু 1/x। প্রথম নল এই অংশ পূর্ণ করবে। একইভাবে 100/9 ইন্টু 1/x প্লাস 5 দ্বিতীয় নল পূর্ণ করবে এতটা। এবার এই দুটোর যে যোগফল সামটা কি হবে? এই সামটা হয়ে যাবে 1 অংশ। তাহলে এটাই আমরা পেয়ে যাবো শর্তানুসারে বা শর্তে। ব্যাস, এবার দেখো আমরা একটু সহজ করার জন্য কি করব, আমরা এদিকে 9/100 করে নিলাম। এবার লসাগু ছাড়া আমাদের কোনো পথ নেই। x ইন্টু এক্স প্লাস 5 উপরে পেয়ে যাচ্ছি কত? 2x প্লাস 5। সরাসরি করে ফেললাম 9/100।
এবার এখান থেকে তুমি কোণাকোণি গুণ করো, কোণাকোণি গুণ করে নিয়ে আমরা সমাধান করব। কোণাকোণি গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কত, এটা প্রথমে করছি 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 45 ইন্টু এক্স ইকুয়াল টু, এটা যদি করি আমরা 200x প্লাস 500। এবার আমরা চলে যাব সমাধানে। সমাধান কি পাবো, 9x স্কোয়ার মাইনাস 155x মাইনাস ইকুয়াল টু 0। ব্যাস, এবার দেখো আমরা এটাকে উৎপাদকের বিশ্লেষণ করার চেষ্টা করব। এটাকে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য আমরা কি করব, মধ্যপদ সহগ বিশ্লেষণ। তো এটা দেখা যাচ্ছে যে 500 কে যদি আমরা একটু ভেঙে নিই, আর এখানে 9 আছে, তো দেখো 180 আর 25 এই দুটোকে আমরা মাইনাস করলে 155 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে কি করলাম, 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। দ্যাট ইজ 9x কমন পেয়ে গেলাম, x মাইনাস 20 প্লাস 25 কমন পেলাম, x মাইনাস 20 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা দেখো x এর দুটো লিনিয়ার ফ্যাক্টর পেলাম, 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে x এর মান 20 হবে, কারণ কি x এর মান মাইনাস 25/9 এটা হতে পারে না, কারণ এটা সময়, এক্সটা হচ্ছে সময়। তাহলে দেখো আমরা এই যে দুটো উত্তরের কথা বলছিলাম, যে প্রথম নলটি 20 মিনিটে পূর্ণ করবে, 20 মিনিট, আর সেকেন্ড যে নলটা 20 প্লাস 5 মানে 25 মিনিটে পূর্ণ করবে। বোঝা গেল আমরা কি পেয়ে গেলাম, আমরা দুটো নল কত মিনিটে পূর্ণ করলো তার হিসেব আমরা পেয়ে গেলাম। এবার আমরা আসছি 8 অঙ্কতে। পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে, দুজন মিলে 4 দিনে সম্পন্ন করছে, 4 ডেজ বা 4 দিন। আলাদা আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তাহলে দেখো পর্ণার সময় আমরা যদি ধরে নিই x দিন, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব পীযূষ সময় নিচে কত, x প্লাস 6 দিন, কারণ তার থেকে 6 দিন বেশি সময় লাগছে। এবার আমাকে হিসেব করতে কি বলেছে, পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে লিখি। তো লক্ষ্য করো আগের অঙ্কটার মতো একবারে সেম, যে পর্ণা x দিনে যদি সম্পূর্ণ কাজ করে একদিনে করবে 1/x অংশ, পীযূষ যদি x প্লাস 6 দিনে সম্পূর্ণ কাজ করে একদিনে করবে x প্লাস 6 অংশ। তারা একত্রে 4 দিনে করেছে, কারণ 4 দিনে পর্ণা করছে কত, 4/x অংশ, পীযূষ করছে কত, 4/x প্লাস 6 অংশ। এবার শর্তানুসারে দেখো 4/x প্লাস 4/x প্লাস 6 ইকুয়াল টু 1, এক অংশ। ব্যাস, এবার আমরা আগের মতো লসাগু করে যোগ করে নেব, উৎপাদকে বিশ্লেষণ করে x এর মান নিয়ে নেব। x এর মান নিশ্চয়ই দেখবে এখানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক বেরোবে, আমরা ধনাত্মক মানটা নেব, কারণ দিন সংখ্যা ধনাত্মক ছাড়া ঋণাত্মক হবে না। ব্যাস, আগের মতো সেম একইভাবে অঙ্কটা করে ফেলবো। তাহলে এটা আমি আর ক্যালকুলেশন করলাম না। এবার 9 অঙ্কতে চলে যাচ্ছে আমরা। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি কলম পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে। কমার পূর্বে কলমের প্রতি ডজনের মূল্য নির্ণয় করি। তাহলে আমরা কমার পূর্বে কলমের প্রতি ডজনের মূল্য ধরে নিচ্ছি x টাকা। তাহলে 3 টাকা যদি 6 টাকা যদি ডজনে কমে যায়, তাহলে পরে 1 ডজনের দাম হচ্ছে কত, x মাইনাস 6 টাকা।
এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে ডজনের দাম, পার ডজন। এবার দেখো বলেছে কি যে 30 টাকায়, তাহলে x টাকায় যদি 1 ডজনের দাম হয় তাহলে একটা কলমের দাম কত হবে? একটা কলমের দাম হচ্ছে x/12। 30 টাকাতে কতগুলো কলম পাওয়া যাবে? 30 টাকাতে যে কলম পাওয়া যাবে সেটা হলো কত? 30/x/12। x টাকাতে 1 ডজন পাওয়া গেল, তাহলে 12টার দাম x টাকা, একটার দাম আমরা পেয়ে গেছি। এবার 30 টাকাতে কতগুলো কলম পাওয়া যাবে? 30/x/12। তারপরে এখান থেকে তুমি পেয়ে গেলে 30 × 12/xt কলম পাওয়া গেল। একইভাবে যদি আমরা দাম কমার পরে হিসেব করি 30 টাকাতে কতগুলো কলম পাওয়া যাবে, আমি সরাসরি লিখছি 30 × 12/x-6। দেখো এখানে দাম যখন 6 টাকা কমে গেছে তার মানে কি হবে? কলম সংখ্যা বেড়ে যাবে। আর দাম এখানে বেশি ছিল না, কলম সংখ্যা কম হবে। তাহলে শর্তটা কেমন ভাবে তৈরি করবো আমরা? 30 × 12/x-6 মাইনাস 30 × 12/x ইকুয়াল টু কতগুলো কলম আমরা বেশি পেয়েছি? 3টে কলম বেশি পেয়েছি। এবার এখান থেকে আমরা 1/x-6 মাইনাস 1/x ইকুয়াল টু 3/30 × 12। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত? 6/x × x-6 ইকুয়াল টু 1/120। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x² মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। তো এবার দেখো আমরা যদি এটাকে উৎপাদকীয় বিশ্লেষণ করে বা মধ্যপদ সহগ বিশ্লেষণ করে সমাধান করতে চাই, খুব সহজেই আমরা করতে পারবো। x² মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0, কারণ 30 × 24 সমান হচ্ছে 720। এখান থেকে পেয়ে গেলে x × x-30 প্লাস 24 × x-30 ইকুয়াল টু 0। এখান থেকে তুমি দুটো উৎপাদক পেয়ে গেলে, একটা x-30, একটা হচ্ছে x প্লাস 24 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো x এর দুটো মান, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে x ইকুয়াল টু -24। তো এটা -24 এটা কখনোই হবে না, কারণ এটা হচ্ছে 1 ডজন পেনের দাম, -24 টাকা তো হয় না। তাহলে কি হবে? x ইকুয়াল টু 30। তাহলে দাম বাড়ার আগে আমাদের দেখো এখানে পেনের দাম চেয়েছিল কত, কত পেয়ে গেলাম? 30 টাকা। এটা আমরা পেয়ে গেলাম কত? 30 টাকা প্রতি ডজন। 1 ডজন পেনের দাম চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসছি 10-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে। দেখো দু একটা আমি বলছি, খুব সহজেই তোমরা পারবে, এগুলো MCQ টাইপের অঙ্ক। 10-এর দাগের আমরা প্রথমেই এগুলো দেখো, খুব বেশি লেখারও দরকার নেই। একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা দুটিই হবে আমরা জানি। আচ্ছা, এবার বলছে যে ax² প্লাস bx প্লাস c, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা 2-এর অঙ্কতে 0 দ্বিঘাত সমীকরণ হলে এটা অবশ্যই কি হবে? আমরা জানি যে a নট ইকুয়াল টু 0 হতে হবে। তো এখানে দেখো অপশন সি আছে, a নট ইকুয়াল টু 0। আচ্ছা, এবার 4-এর যে এটা আছে, দেখো 10-এর দাগে 4 একটা সমীকরণ দেওয়া আছে। সেই সমীকরণটা বলেছে রৈখিক হবে, দ্বিঘাত হবে, ত্রিঘাত হবে, কোনোটাই নয়। তো সমীকরণটা লক্ষ্য করো, 4 × 5x² মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 5 × 4x² মাইনাস 6x প্লাস 3। তো দেখা যাচ্ছে কি এখানে দেখো 20x² 20x² কেটে যাবে, তার মানে x² যদি কেটে যায় তার মানে দ্বিঘাত সমীকরণ মোটের কথা হবে না। এবার আমরা দেখবো একঘাত হবে কিনা। এখানে দেখো x এর যে কোফিসিয়েন্ট বা সহগ, এখানে 28 মাইনাস 28, এখানে -30, তার মানে এক্সট্রা থাকবে। তাহলে এটা বুঝতেই পারা যাচ্ছে যে এটা কি হবে? রৈখিক হবে, রৈখিক বা একঘাত যেটাকে বলা হচ্ছে। আচ্ছা, এবার আমরা আসছি 5-এর যে আছে 10-এর দাগের 5।
এখানে বলা আছে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6 সমীকরণের বীজ বা বীজোদ্বয়। তো এখানে দেখো অনেক সময় আমরা ভুল করে কি করি, এক্স এক্সে কাটাকুটি করি, এক্স এক্সে কাটাকুটি করে এক্স পড়ে থাকলো, কাটাকুটি করে এক্স পড়ে থাকলো, এক্স ইকুয়াল টু 6 হবে। তো এটা কিন্তু কখনোই করা যাবে না, এটা কাটাকুটি তখনই সম্ভব যদি এক্স নট ইকুয়াল টু 0 হয়। তো আমাদের তো এখানে এক্স নট ইকুয়াল টু 0 এরকম কিছু বলেনি। তো তাহলে দেখো আমরা এটাকে এই ধরনের অঙ্কগুলোতে সমাধান করার সময় এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6 আছে, আমরা কি করব, এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x আমরা একদিকে নিয়ে আসছি এক্স ইন্টু এক্স মাইনাস 6, একদিকে নিয়ে এসে কমন নিয়ে নিয়েছি এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 6। তার মানে এর দেখো দুটো বীজ আমরা পেয়ে গেলাম, অপশন সিতে আছে 0, 6। ঠিক আছে। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10-এরই সি এর শূন্যস্থান পূরণ করি বলা আছে। তো শূন্যস্থানে দেখো আমরা ওই অঙ্কগুলোই ঘুরে ফিরে আবার দিয়েছে যে একে বলছে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে এ ইকুয়াল টু 0 বি নট ইকুয়াল টু 0 হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এখানে বলা আছে যে এ ইকুয়াল টু 0 বাট বি নট ইকুয়াল টু 0। তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে গ্যাপটা দেওয়া আছে একটি কি হবে, রৈখিক সমীকরণ হবে, রৈখিক বা লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ। আচ্ছা, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হলে সমীকরণটি কত হবে? তো একটা দেখো দ্বিঘাত সমীকরণের দুটো বীজই হচ্ছে এক, তো দুটো বীজ যদি এক হয় আমরা কি জানি, একটা বীজ যদি আলফা হয় আমরা জানি আমরা এক্স মাইনাস আলফা একটা উৎপাদক হবে, আবার আরেকটা বীজে যদি আলফা হয় তখন আরেকটা এক্স মাইনাস আলফা একটা উৎপাদক হবে। তাহলে এবার আমরা এখানে কি বলবো, এক বলা আছে ইকুয়াল টু 0, এবার তুমি এক্স মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, সমীকরণ পেয়ে গেলাম, দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এবার 11 দাগের আমরা অঙ্কতে চলে আসি। 11তে দেখো 11 সংক্ষিপ্ত উত্তরধর্মী শর্ট অ্যান্সার টাইপ। একে বলা আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ এক হলে এর মান নির্ণয় করি। এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, তো এই সমীকরণের একটা বীজ যদি মানে একটা রুট বলা আছে আলফা, রুট বলা আছে 1। তো আমরা জানি, আমরা আগে পড়েছি আগের ক্লাসে যে রুট সবসময় কি করবে, সমীকরণকে সিদ্ধ করবে বা স্যাটিসফাই করবে। তাহলে তুমি কি করবে, এক্স এর জায়গাতে 1 বসিয়ে দেবে, 1 বসালে দেখো আমরা পেয়ে যাচ্ছি 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু 0, এখান থেকে পেয়ে গেলাম 1 প্লাস এ প্লাস 3 ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু -4। এরপর আমরা চলে আসছি 11 দাগের 3। দেখো বলা আছে 2x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজের মান লিখি। তো এখানে সমীকরণ হচ্ছে 2x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, এর একটা বীজ বলা আছে কত, 2। তাহলে এই বীজটা যেহেতু বলা আছে, বীজটা নিশ্চয়ই সমীকরণকে সিদ্ধ করবে। 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 4 ইকুয়াল টু 0, এখান থেকে 2k ইকুয়াল টু -12, কে ইকুয়াল টু -6। আমরা বসিয়ে দিচ্ছি 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, এখান থেকে দেখো পেয়ে গেলাম এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এটা দেখেই বোঝা যাচ্ছে এক্স ইকুয়াল টু 2 একটা হবে, এক্স ইকুয়াল টু 1 একটা হবে। তো এক্স ইকুয়াল টু 2 আমাদের একটা রুট তো দেওয়া ছিল এখানে, তাহলে এক্স ইকুয়াল টু 1 আরেকটা রুট, তাহলে এর সমাধান আরেকটা পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু 1। আমরা একবারেই শেষে ক্লাসের শেষ অঙ্ক করবো 11 দাগের 4। একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 সমীকরণটি লিখি। তো আমরা এখানে প্রকৃত ভগ্নাংশ লব বাই হর এভাবে করতে পারি, কিন্তু এভাবে করলে কি হবে, লব এবং হর দুটোই অজানা, তাহলে দুটো আমাদের চলরাশি চলে আসবে। তাহলে এখানে আমাদের দেখো আমরা প্রথমেই পড়েছি চ্যাপ্টারের নামটাই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা কি করব, প্রকৃত ভগ্নাংশ যেটা সেটাকে পুরোটাকেই ধরে নেব, x। তাহলে প্রকৃত ভগ্নাংশটির অনন্য কত হবে, 1/x।
তাহলে এবার শর্তানুসারে কি পাবো? শর্তানুসারে x মাইনাস 1/x ইকাল টু 9/20। এবার এখান থেকে দেখো x স্কোয়ার মাইনাস 1 ইকাল টু 9/20 বা 9x/20। এখান থেকে আমরা পেয়ে গেলাম 20x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 20 ইকাল টু 0। এটাই আমাদের সমীকরণ। এখন এটা সমীকরণটাই তৈরি করতে বলেছে, ঠিক আছে। ব্যাস, আমরা তাহলে কষে দেখি 1.3 মোটামুটিভাবে বেশিরভাগ অঙ্ক করে ফেললাম। তোমরা একটু বাকি অঙ্ক করে চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব করে দেওয়ার। আবার ফিরে আসছি, কষে দেখি 1.4। ব্যাস, আজকে এই পর্যন্ত। ভালো থাকো সবাই।